হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 5 নিয়ে আলোচনা করব, নতুন একটি অনুশীলনী। তো অনুশীলনী 4 আমরা কমপ্লিট করে ফেলেছি আগের ক্লাস অবধি। তো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, অঙ্ক সংক্রান্ত, তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে যেহেতু পূর্বপাঠের পুনরালোচনা, তো মানে আমরা ক্লাস 4-এ যে সমস্ত টুকটাক জিনিস শিখে এসেছি, তো সেই বেসিসেই এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা করছি, ঠিক আছে? তো এটাকে নতুন চ্যাপ্টার বলাও চলে না, ঠিক মানে কি পূর্বপাঠ মানে পূর্বপাঠ মানে আগে আমরা করেছি এই ধরনের জিনিস, ঠিক আছে? তো সেগুলোকে একটু মানে মনে করে নেওয়ার জন্য আমাদেরকে এই চ্যাপ্টারটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো পূর্বপাঠের। চলো শুরু করা যাক। একবার প্র্যাকটিস তো হয়ে যাবে, প্র্যাকটিস যত করবে তত হচ্ছে মনে থাকবে, তাই তো? তো চলো শুরু করি অনুশীলনী 5। তো প্রথমে দেখো কি বলেছে, যে লসাগুর পুরো কথা কি, গসাগুর পুরো কথা কি। খুব সোজা ব্যাপার, লিখে ফেলি চলো। প্রথমে আসি লসাগুর পুরো কথা কি, তারপরে আসবো গসাগুর পুরো কথা। তো হচ্ছে লসাগু, লসাগু, ঠিক আছে? লসাগু, এই ল ফর কি, ল দিয়ে কি হবে, লঘিষ্ঠ, কি লঘিষ্ঠ, সা দিয়ে হবে সাধারণ, কি বললাম, সাধারণ। আর এই গো দিয়ে হচ্ছে কি, গুণিতক, গুণিতক, ঠিক আছে? তাহলে তিনটে পুরো কথা, মানে এই যে পুরো লসাগুর পুরো কথাটা কি জানতে পারলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বোঝা গেল? আর তোমরা যদি গুণিতক কি, গুণনীয়ক কি, এই বিষয়গুলো না জেনে থাকো, তো আমি একটা প্রথমের দিকে একদম বেসিক ক্লাস বলে করিয়েছি। বেসিক মানে ম্যাথের একদম বেসিক জিনিস কয়েকটা, মানে গুণিতক, গুণনীয়ক, উৎপাদক ব্যাপারটা কি, ঠিক আছে? উৎপাদক বা গুণনীয়ক একই জিনিস, এইসব নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করেছি। সংখ্যা নিয়ে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে? এই সমস্ত আছে, তোমরা এই বেসিক ক্লাসটা একটু দেখে নেবে, তাহলে এগুলো বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো এবার আসবো, এটা গেল তো লসাগু, এবার আসবো গসাগু। গসাগু, গসাগুর পুরো কথা কি, গরিষ্ঠ, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক, ঠিক আছে? তাহলে গসাগুর পুরো কথা হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার হয়ে গেল, বোঝা গেছে? ক্লিয়ার? তো এরপরে দেখো একটা শূন্যস্থান দিয়েছে, মানে কিছু দেখাচ্ছি, আমি অঙ্কটা টুকছি তাহলে বুঝতে পারবে। দেখো একটা শূন্যস্থান দিয়েছে, সেটা আমাকে ফিল আপ করতে হবে। কী কী দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে 28/32, 3-এর অঙ্কটা, ঠিক আছে? দেওয়া আছে 28, নিচে 32। আচ্ছা, তারপর কত দেওয়া আছে, সমান দিয়ে 7, এখানটা স্টার দেওয়া আছে, এটা জানতে চেয়েছে কত হবে। আর এখানে দেওয়া আছে, উপরটা স্টার দেওয়া আছে, নিচে দেওয়া আছে 16, ঠিক আছে? 16 হলো, এটা দেওয়া আছে। তো এটা বার করবো কি করে, এটা থেকে ঘাবড়ে যাবার কিছুই নেই, খুব সোজা ব্যাপার। দেখো আমরা কীভাবে বার করছি। তো এখানে ভালো করে দেখো, এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন একটা জিনিস মাথায় আসবে, মাথায় আনার চেষ্টা করবে, যে কি, যে এইখানে আছে 28, এখানে আছে 7। আচ্ছা, 7-এর এই 28-এর সাথে কিছু গুণ করলে কি 7 আসে? ভেবে দেখো, 28-এর সাথে কিছু গুণ করলে 7 আসবে কি? তো 28-এর সঙ্গে 28 তো বড় সংখ্যা, 28-এর সাথে গুণ করে ছোট সংখ্যা কি করে আনবো, ঠিক আছে? তাহলে একটা কাজ করো, ভাগ করলে তো আসবে, ভাগ করলে তো আসবে। চলো ভাগ করি। কত ভাগ করতে হবে বলো তো, কত ভাগ করলে 7 আসবে? 28-এর সঙ্গে কত ভাগ করলে আমরা 7 আসবে? তো আমি যদি এই 28-কে 4 দিয়ে ভাগ করি, দেখো 4 দিয়ে, এটাকে যদি ভাগ করে দিই 4 দিয়ে, তাহলে কত হচ্ছে, 7 আসছে। 4 7 28। তাহলে যেহেতু উপরের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করেছি, সেহেতু নিচের সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত, 4 8 32। তাহলে এখানে হচ্ছে ভাগফলটা এখানে লিখে দেবো, এর ভাগফল এখানে, এর ভাগফল এখানে, বোঝা গেল? এইভাবেও করতে পারো। আর একটা ভাবে করতে পারো তোমরা, এরকম 28/32 নিচে লিখবে, প্রথমে লিখে কাটাকুটি করে দিতে পারো। 7 আছে তো, তাহলে 4 দিয়ে কেটে দেবে, 4 7 28, 4 8 32, 7/8, বোঝা গেল? এইভাবেও করতে পারো, যেভাবে খুশি। এবার দেখো এইখানে কত আছে, 16 আছে, নিচে 16 আছে। তাহলে দেখো এইখানে আছে আমার 8, এখানে আছে 16,
তো 8-এর সাথে কত গুণ করে 16 এসছে বলো তো? 2 গুণ করে। তাহলে যেহেতু নিচে একটা 2 গুণ করছি, উপরে একটা 2 গুণ করতে, তাহলে 7 2 এখানে হয়ে গেল 14। বোঝা গেল? 14, কিন্তু 5 নয়, হ্যাঁ 14, 14। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হবে তোমাদের ঘরে। আশা করছি বোঝা গেছে, সোজা অঙ্ক। ঠিক আছে, তো এর পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে, তো আমাকে দেওয়া আছে যে কি 1 বছর সমান কত সপ্তাহ বার করতে হবে। আচ্ছা, 1 বছর সমান কত সপ্তাহ আমরা কি করে বার করবো? দেখো, আচ্ছা 1 বছর সমান কত দিন আমরা তো জানি। 1 বছর সমান আমরা কত দিন ধরে নিই? 1 বছর সমান আমরা ধরি যে কি 365 দিন। 1 বছর সমান আমরা কত ধরি? 365 দিন। এটা আমরা ধরি তো, যে 1 বছর সমান হচ্ছে কত? 365 দিন। 365 দিন। আচ্ছা, তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে 1 বছর সমান কত সপ্তাহ। তাহলে দেখো আমরা কি করব, এই যে 1 বছর, বছর থেকে দিনে গেলাম, 1 বছর সমান হচ্ছে 365 দিন। আর কত দিনের সপ্তাহ হয়? 1 সপ্তাহ সমান আমরা কত জানি? 1 সপ্তাহ সমান কত আমরা জানি? 1 সপ্তাহ সমান হচ্ছে আমরা জানি 7 দিন। কত দিন? 7 দিন জানি আমরা। 1 সপ্তাহ মানে কত দিন? 7 দিন জানি। তাহলে আমরা কি করবো? এই 7 দিয়ে ভাগ করব 365। কি করব? 7 দিয়ে ভাগ করব 365। 365, চলো ভাগ করি। তাহলে 5 7 35, 1 6 15, 7 2 14, 7 2 14, 1। তাহলে কত হচ্ছে? 52 দিন হচ্ছে। ঠিক আছে, একদিন তবু এক্সট্রা পড়ে আছে, হ্যাঁ একদিন তাও এক্সট্রা পড়ে আছে। তো আমরা 52টা মোট সপ্তাহ থাকে একটা বছরের মধ্যে। তো সেই 52 সপ্তাহে হচ্ছে আমাদের 1 বছর। তাহলে উত্তরটা তোমরা কি লিখবে? তো 1 বছর 1 বছরে কত সপ্তাহ? 1 বছর সমান 52 সপ্তাহ, এটাই তো জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, যে 1 বছর সমান কত সপ্তাহ, তাহলে তোমরা কি লিখবে? যে 1 বছর সমান 52 সপ্তাহ। ঠিক আছে, এটা উত্তর তোমাদের। দেখে নাও, এইভাবে কিন্তু করতে হবে এই অঙ্কটাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? খুব সোজা ব্যাপারে এখানটা, এই নিয়ে কোনো টেনশন নেই। তাহলে এই গেল আমাদের কত অঙ্কটা? 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক বোঝা গেছে। চলো এবার আসবো 5-এর অঙ্কতে। এবার কত অঙ্ক আসবো? আমরা 5-এর অঙ্কতে ফিরে আসবো। 5-এর অঙ্কটা কি বলছে দেখো। 5-এর অঙ্কটা যে কিছু অঙ্ক দেওয়া আছে আমাকে। কি দেওয়া আছে? কিছু অঙ্ক দেওয়া আছে। 5 8, 5, 8, 0, 9। তো এই অঙ্ক 4টি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো এই সংখ্যাগুলি দ্বারা গঠিত। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা, তো এখানে সব থেকে ক্ষুদ্রতম অঙ্ক কোনটা? 5। তাহলে এখানে লিখছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই সংখ্যা দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলো তো? খুব সোজা। দেখো, সব থেকে ক্ষুদ্রতম অঙ্ক কোনটা সেটাকে আগে লিখবো। কিন্তু যদি এখানে সব থেকে ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে 0, তো যদি আমি 0কে এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ধরো একটা আমি সংখ্যা লিখছি, তোমাকে একটা বুঝে নাও ভালো করে। ধরো আমার লিখছি 12, তো 12-র আগে যদি আমি একটা 0 বসাই, তাহলে কি এই মানটা বেড়ে গেল? মানে 12 কি 13 হয়ে গেল? বা 12 কি অন্য কিছু হয়ে গেল? মানে 12-র মানটাকে বেড়ে অন্য কিছু হলো কি? হলো না। তাহলে 12 যা মান 12ই আছে। ঠিক আছে, কোনো বাড়ে নেই। তাহলে একটা জিনিস বোঝা গেল যে 0 যদি আমরা বাঁ দিকে বসাই, তাহলে তার কোনো দাম থাকে না, কোনো ভ্যালু নেই। ঠিক আছে, অর্থাৎ সেটাই থেকে যায়, যা বসাই সেটাই। তো সেহেতু যদি আমি এখানে একটা 0 বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালু থাকছে না, সেটা তাহলে 4 অঙ্ক ধরা চলবে না। তাহলে আমাকে এরকম 0 থাকলে 0কে বসালে হবে না, তার থেকে এইটা আমাকে 5টা বসাতে হবে। তার অন্যান্য সংখ্যার মধ্যে একটু ছোট 5, তাহলে 5কে বসাবো, তারপর বসাবো 0কে। ঠিক আছে, তারপর 8কে বসাবো, তারপরে 9কে বসাবো। ঠিক আছে, এই হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো ভুল করে যেন 0টাকে আগে বসিয়ে দিও না। 0টাকে আগে বসিয়ে দিলে কিন্তু মানে এরকম হতো, যদি আমরা 0কে আগে বসাতাম, এরকম দাঁড়াতো সংখ্যাটা কত? যে 0 5 8 9।
তাহলে এইটা তাহলে কত হয়ে গেল, এটা হয়ে গেল তো আমার, এইটা মানে কত 5 8 9, এটা দাঁড়াচ্ছে, এটা মানে এটা, তাহলে কি যে এটা হচ্ছে কি 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছিল, 4 অঙ্কের হতো না, হচ্ছে না, ঠিক আছে। তাহলে শূন্য আগে বসালে চলবে না, বোঝা গেল। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যদি বৃহত্তম সংখ্যা বার করতে বলতো তাহলে বৃহত্তম সংখ্যা কত বেরোতো, যদি আমাকে বলতো বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের, তাহলে কীভাবে বার করতাম, খুব সোজা দেখো, সব থেকে বড় অঙ্ক হচ্ছে 9, তারপরে 8, তারপরে 5 দিতাম, তারপরে 0 দিতাম, ঠিক আছে। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, ক্লিয়ার, বোঝা গেছে। এইভাবে কিন্তু তোমাদেরকে ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা যদি দেয় বার করতে, তোমরা কিন্তু করতে পারবে নিজেরাই। তাহলে এই গেল আমাদের 5 অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 6 অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 অঙ্কটা দেখো, একটা ভগ্নাংশ দেওয়া আছে। কি ভগ্নাংশ দেওয়া আছে? 6 অঙ্কটা কি একটা ভগ্নাংশ দেওয়া আছে, 5/7। তো 5/7 সমান একটি ভগ্নাংশ নির্ণয় করো যার হর ও লবের অন্তর 16। যার হর ও লবের অন্তর, এই ভাষাটা কিন্তু বুঝতে হবে। বলছে হর ও লবের অন্তর কত বলে দিয়েছে, 16। আচ্ছা, এইখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে, এই ভগ্নাংশটার হর আর লবের অন্তর কত, মানে এই যে ডিফারেন্স কত, মানে 7 আর 5-এর মধ্যে গ্যাপ কত, কি করে বার করবো? হর আর লবের অন্তর, অন্তর মানে তো আমরা জানি বিয়োগ, তাহলে কি করবো 7 বিয়োগ 5 2। তাহলে এখানে হর আর লবের অন্তর হচ্ছে 2। তো তেমনই আমাকে এরকম এর একটা সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করতে হবে যার হর এবং লবের অন্তর কত হতে হবে, 16 হতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমি কিভাবে করছি অঙ্কটাকে। তো এই হচ্ছে আমার ভগ্নাংশটা দেওয়া আছে। আচ্ছা, এরই সমতুল্য ভগ্নাংশ মানে এর সমান ভগ্নাংশ আমাকে বার করতে গেলে কি করতে হবে, আমি উপরে যা গুণ করবো নিচেও তাই সেই সংখ্যাটা, আমি যদি এখানে 5 দিয়ে যদি গুণ করি তাহলে নিচেও একটা 5 দিয়ে গুণ করতে হবে, তবেই হচ্ছে আমরা কি সমান ভগ্নাংশ পাবো। তাহলে 5 5 উপরটা 25 হচ্ছে, যে 5 7 35 হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই যে এটা পেলাম, যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশটা এর হর আর লবের অন্তর কত, 35 বিয়োগ 25, 0 10, 16 তো হলো নি, 10। তাহলে আমাকে আরও যেতে হবে, আরেকটু এগোতে হবে, আরেকটু এগোতে হবে। তাহলে আমি এরকম করে করে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে আরও করতে হবে। আচ্ছা, আমি দেখো যদি এখানে 8 দিয়ে গুণ করি, তাহলে উপরেও কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে, তাহলে উপরটা কত হয়ে গেল, 40 হয়ে গেল, নিচেরটা 27 56 হয়ে গেল। তাহলে এইখানে দেখো 56 বিয়োগ 40 যদি করি তাহলে কত পাচ্ছি, 6 4 কত দেখো 16 বেরোচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে। এর সমান ভগ্নাংশ 40/56, যার হর এবং লবের অন্তর কত, 16। ব্যাপারটা বোঝা গেল, খুব সোজা ইজি ব্যাপার একটা। এইভাবে তোমাদেরকে এই অঙ্কটাকে সলভ করতে হবে। ক্লিয়ার? তো এর পরবর্তী যে অঙ্কটা আমরা করব হচ্ছে 7 অঙ্কটা। 6 গেল, এবার আসবো কি 7 অঙ্ক। 7 অঙ্কটা দেখো কিভাবে করি। 7 অঙ্কটা দেখো, তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রথমে কি বলছে, বলছে 1 বস্তা চালের 4/5 অংশ খরচ হয়ে গেল, তাহলে অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট কত অংশ থাকবে। তো তোমার কাছে আছে 1 বস্তা চাল, কত আছে, 1 বস্তা চাল, তার 1 বস্তা চাল আছে তোমার কাছে, খরচ হয়েছে কত, 1 বস্তা চালের, 1 বস্তা চাল এর বললে গুণ করবো, 1 বস্তা চালের কত অংশ খরচ হয়েছে, খরচ হয়েছে 1 বস্তা চালের 4/5 অংশ, তাহলে 4/5 অংশ এত অংশ, ঠিক আছে। তাহলে 1 ইন্টু 4/5, 1-এর সাথে যাই গুণ করি সেটাই পাই, 4/5 অংশই পেলাম। তাহলে এখনো কত অংশ অবশিষ্ট, মানে বাকি কতটা আছে। তাহলে এটা খরচ হয়েছে, এটা খরচ হয়েছে, তাহলে ধরো তোমার কাছে আমি বলছি যে কি 10 বস্তা চাল আছে, 10 বস্তা চাল আছে, ঠিক আছে। তার মধ্যে আমি বলছি 7 বস্তা খরচ হয়ে গেছে, 7 বস্তা খরচ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট কতগুলো পড়ে আছে, অবশিষ্ট মানে এখনো বাকি আছে কতগুলো, বেঁচে আছে কতগুলো। তাহলে কী করে বার করবো, 10 বিয়োগ মানে মোট চালের বস্তা থেকে যেটা খরচ হয়েছে সেটা বিয়োগ করব, তবেই আমরা পাবো অবশিষ্টটা 3 বস্তার।
তো তেমনই এখানেই হচ্ছে মোট চাল কত, 1 বস্তা। তাহলে অবশিষ্ট চাল সমান অবশিষ্ট চাল কি করে বার করব, মোট হচ্ছে 1 বস্তা, খরচ হয়েছে 4/5, বিয়োগ করে দেবো এত অংশ, বোঝা গেল। তাহলে 5 লসাগু হবে, তাহলে এখানে 5 1 5 বিয়োগ 4 মানে 1/5 অংশ। ঠিক আছে, এটা অবশিষ্ট আছে, এখনো 1/5 অংশ চাল অবশিষ্ট আছে। তো এবারে আসবো আমরা 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটি। তো 7-এর অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে তোমাদের সকলের, আশা করছি। তো এরপর আসবো কি 8-এর অঙ্কতে। দেখো 8-এর অঙ্ক, তো 8-এর অঙ্কটা কি বলছে, 8-এর অঙ্কটা কি বলছে, তো অধিবর্ষের প্রথম 2 মাসের মোট দিন সংখ্যা কত। অধিবর্ষের প্রথম 2 মাস, অধিবর্ষের প্রথম 2 মাস মানে যেই বছরটা লিপ ইয়ার বা অধিবর্ষ, এই অধিবর্ষ, দেখো যেই বছরটা হচ্ছে অধিবর্ষ বা লিপ ইয়ার, ইংরেজিতে লিপ ইয়ার বলি আমরা। তো সেই অধিবর্ষ মাসের প্রথম অধিবর্ষ যে বছরটা, সেই বছরের প্রথম 2 মাস মানে জানুয়ারি মাস, জানুয়ারি আর ফেব্রুয়ারি। তো জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আমার জানতে চেয়েছে, যে কোনো একটা বছর হচ্ছে অধিবর্ষ, সেই অধিবর্ষ বছরের প্রথম 2 মাস মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত আমাকে জানতে চেয়েছে। তো একটু ভালো করে বুঝে নাও যে অধিবর্ষ জিনিসটা কী জিনিস। তোমরা অনেকে জানো, আবার অনেকে বিষয়টা ক্লিয়ার নয়, তো ব্যাপারটা একটু বুঝে নাও কী বলছে। দেখো এই যে আমরা সারা বছরের হিসাবটা করি, যে আমরা বলি 365 দিনে হচ্ছে 1 বছর হয়। তো এই হিসাবটা কোথা থেকে এসছে, মানে আমরা কেন 365 দিনে 1 বছর হিসাব করি, সেটা দেখো। যে আমরা যদি একটু ভূগোল বলে যে বিষয় আছে, ভূগোলের দিকে যদি তাকাই, তো সেখানে আমরা পড়বো, বা তোমরা যারা পড়েছো তাদের ক্ষেত্রে বলছি, যে আমাদের যে পৃথিবী আছে, সেই পৃথিবী কি করে, সূর্যের চারিপাশে এরকম ঘুরে বেড়ায়, তাই তো। তো সূর্যের চারিপাশে কি করে, পাক খায়। তো পৃথিবী সূর্যের চারপাশে পাক খেতে, মানে সম্পূর্ণ পাক খেতে সময় লাগে মোটামুটি 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কত, 46 সেকেন্ড। তো মোটামুটি এই সময়টা লাগে, মানে একবার সম্পূর্ণ পাক খেতে, মানে সূর্যকে একবার সম্পূর্ণ পাক খেতে, মানে ধরো পৃথিবী এখানে আছে, এইখান থেকে যাত্রা শুরু করে আবার পুনরায় এই জায়গায় ফিরে আসতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো আমরা তো হিসাব মতন ধরছি কত, আমরা ধরি বছর। সাধারণত এই মাত্র একটা অঙ্ক বললাম, 365 দিনে 1 বছর হয়ে যায়। কিন্তু এই যে বাকি 5 ঘন্টা, বাকি থেকে থাকা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এই সময়টাকে তো আর কাউন্ট করছি না, এই সময়টা তো থেকেই যাচ্ছে। তো এই সময়টাকে মোটামুটি দেখো, এই যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, তো এই 48 মিনিট 46 সেকেন্ডটাকে মোটামুটি 1 ঘন্টা ধরে নিয়ে এটাকে আর 5 ঘন্টা বলি না, আমরা বলি কি 6 ঘন্টা। কত বলি, 6 ঘন্টা সময়। তো এই যে এক্সট্রা 6 ঘন্টা সময়টা, তো এই যে এক্সট্রা 6 ঘন্টা সময়টা প্রত্যেক বছর তো বেঁচে যাচ্ছে। আমরা বছর হিসেব করছি 365 দিনে, কিন্তু এই যে বাকি বা এক্সট্রা বেঁচে যাওয়া 6 ঘন্টা, ওটার কি হবে। তো এই 6 ঘন্টাটা কি হয় বলো তো, মানে প্রত্যেক বছর হচ্ছে 6 ঘন্টা 6 ঘন্টা করে বেড়ে বেড়ে 4 বছরের শেষে, মানে 4 বছর যেই হয়ে গেল, তাহলে 4 6 কত হয়ে গেল, 24 ঘন্টা। তো 4 বছরে কত হয়ে গেল, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা মানে আমরা আবার কি জানি, 24 ঘন্টা মানে জানি আমরা হচ্ছে 1 দিন। ঠিক আছে, তো ওই যে একটা দিন এক্সট্রা, ওই একটা দিনটাকে আমরা কি করি বলতো, 4 বছর অন্তর অন্তর কি করি, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে সাধারণত কত হয় আমরা জানি, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিনে হয়।
তো যেহেতু ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম, তো সেহেতু কী করা হয় যে ফেব্রুয়ারি মাসে ওই বেঁচে যাওয়া একটা দিনটাকে আমরা কী করি, 4 বছর অন্তর অন্তর ওই একটা দিনকে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যার সঙ্গে যোগ করে দিই। যোগ করে দিয়ে কত হয়ে যায় ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা? ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয়ে যায় তখন 29 দিন। কত দিন হয়ে যায়? 29 দিন। আর জানুয়ারি মাসের দিন সংখ্যা আমরা জানি 31 দিন। ঠিক আছে, তাহলে যে বছরটা অধিবর্ষ, সেই অধিবর্ষ মাসে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হচ্ছে 29 দিন, আর জানুয়ারি মাসে সাধারণত 31 দিন হয়। তাহলে মোট হচ্ছে তাহলে 60 দিন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পুরোপুরি লিপ ইয়ার ব্যাপারটা বা অধিবর্ষ ব্যাপারটা কী জিনিস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো তাহলে এই গেল আমাদের 9-এর দাগের অঙ্কটা। আর 10-এর দাগের অঙ্কটা আজকে করবো যে কোনো পূর্ণ সংখ্যার হর কত। প্রশ্ন করেছে যে কোনো পূর্ণ সংখ্যার হর কত। সেইটা কত অঙ্ক করলাম আমরা? আচ্ছা 9-এর 9, এটা তো 8-এরটা করলাম, 9-এর অঙ্কটা করবো তাহলে এবারে। তাহলে 8-এর অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে, তাহলে আমরা 9-এর অঙ্কতে আসবো। নয়ের অঙ্কটা আজকে লাস্ট। 9-এর অঙ্কটা কি বলছে দেখো। 9-এর অঙ্কটা খুব সোজা একটি অঙ্ক। বলছে একটি ট্রেন 1 ঘন্টায় 32 কিলোমিটার যেতে পারে, তাহলে ট্রেনটি 8 কিলোমিটার যেতে কত সময় নেবে? তার মানে 1 ঘন্টা সময় কতটা যেতে পারে? 1 ঘন্টায় ট্রেনটি যায় কতটা? 32 কিমি। 32 কিমি, তাই তো? আমাকে প্রশ্ন করেছে যে কি, যে ট্রেনটি 8 কিলোমিটার যেতে, 8 কিমি, 8 কিমি যেতে সময় কত লাগবে? সময়টা কত লাগবে এটা জানতে চেয়েছে। তো এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্য নিয়ে খুব সহজেই করে দিতে পারি। দেখো আমাকে কি জানতে চেয়েছে? আমাকে সময় জানতে চেয়েছে, যে সময় কত লাগে। তাহলে আমরা কি লিখবো? যে এই লাইনটা থেকে লিখবো যে 32 কিলোমিটার যেতে সময় লাগে কতটা? 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 কিলোমিটার যেতে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে কম সময় হলে ভাগ হয়ে যায়, 1/32 হয়ে গেল। তাহলে 8 কিলোমিটার যেতে সময় কত লাগবে? বেশি লাগবে, গুণ হয়ে যাবে 8 গুণ 1/32 ঘন্টা। তাহলে কাটাকুটি করবো, 8 4 32, তার মানে 1/4 ঘন্টা। ঠিক আছে, 1/4 ঘন্টা। তো এটাকে যদি এবার তুমি মিনিটেও নিয়ে যেতে পারো, মিনিটে যদি উত্তর দেওয়া থাকে তোমরা মিনিটেও নিয়ে যেতে পারবো। কি 1/4 মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে গুণ করে দাও। 1 ঘন্টা সমান কি জানি 60 মিনিট, তাহলে 1 4 ঘন্টা সমান 60 গুণ করে দাও, 4 15 60, তাহলে 15, উত্তর হলো 15 মিনিট। বোঝা গেল? তাহলে 8 কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? 15 মিনিট সময় লাগবে। 32 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 15 মিনিট। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি বোঝা গেছে। যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।